হ্যালো, একটু সঙ্গত কারণে আগের লাইভ ক্লাসটা কেটে গেছে। তো তোমরা একটু বলো যে আমরা এখন ক্লাসটা দেখতে পাচ্ছি কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছি কিনা, একটু ক্লিয়ার জানাতে হবে প্লিজ। যদি সব কিছু ওকে থাকে তাহলে ক্লাসটা শুরু করব। যদি সব কিছু ওকে থাকে তাহলে আচ্ছা, এখন আমরা একটু সবাইকে জয়েন দেওয়ার জন্য খুব বিনীতভাবে অনুরোধ করছি, খুব দ্রুততার সাথে সবাই যেন জয়েন দেয়। হ্যাঁ, সবাইকে একটু মেনশন দাও তাড়াতাড়ি যেন ক্লাসটাতে জয়েন দেয়। আজকে এই যে শতকরার ক্লাসটা এখন অনুষ্ঠিত হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অনেক শিক্ষার্থীর কাছে যে শতকরা লাভ ক্ষতি এই টপিক দুটা কিন্তু আমাদের খুব ভয়ের একটা টপিক। আমরা সাধারণত স্টুডেন্টরা এই টপিক দুটাকে কিন্তু অনেক ভয় পেয়ে থাকি। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এই শতকরা এবং লাভ ক্ষতির ভীতি দূর করার চেষ্টা করব। তো আমি লাইভে দেখতে পাচ্ছি মাত্র একজনকে, তো এটা খুব দুঃখজনক। সবাইকে একটু বলো আসার জন্য। সাকিব এমডি সাকিবুর রাহাত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো, তোমরা ভালো আছো তো সবাই নাকি? আচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা পড়ব হচ্ছে শতকরা, কেমন? তো শতকরা টপিকটা নিয়ে প্রথমত যে আলোচনাটা আমাদের করতে হবে, এটা বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে তোমরা একটু দেখবা। শতকরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, হ্যাঁ, এবং এখান থেকে নার্সিং সহ সকল পরীক্ষায় কিন্তু আমরা জানি যে প্রশ্ন এসে থাকে এবং আমাদের কাছে বেসিক্যালি এই শতকরাটা ভয় লাগে, কিন্তু আমি বলবো আসলে এখানে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, তো স্যার আমি আছি আসমাউল হোসনা, হ্যাঁ তুমি আছো আসমাউল হোসনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি তাজবিন খান রূপ আছে, ওয়ালাইকুম আসসালাম আপু। মেঘ কন্যা আছে স্যার। আচ্ছা, হাবিবা আক্তার আখি, ওয়ালাইকুম আসসালাম। তাপস, হ্যাঁ আদাব। আচ্ছা, তা আমরা 6 জন জয়েন হয়েছি, সবাইকে একটু মেনশন করো যে দ্রুততার সাথে তারা যেন আমাদের ক্লাসটাতে জয়েন হয়। হ্যাঁ, তো আজকে আমরা শতকরার একটা কনসেপ্ট নিব যে শতকরার অঙ্ক অ্যাকচুয়ালি কীভাবে পড়তে হয়, তাই না? তা আসলে এটা অনেক বলতে পারো যে খুব দারুণ একটা চ্যাপ্টার। তো আমরা আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি, আসো। আচ্ছা, প্রথমে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে শতকরাটা আসলে কি। আচ্ছা, তো সবার আগে আমরা শতকরার নামটা বোঝার চেষ্টা করব। শোনো, শতকরা হচ্ছে আমাদের এখানেই বলা হয়েছে যে টপিকের নাম আজকে শতকরা, আলোচনার বিষয়বস্তু, এবং 1 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে শতকরা বলতে কি বোঝায়। আচ্ছা, আমি বলি শতকরা বলতে, আমি একটা কথা বলি, যেটাকে বাংলাতে শতকরা বলা হয় ওটাকেই কিন্তু ইংরেজিতে পার্সেন্ট বলে, আর এটাকে একটা প্রতীক ব্যবহার করা হয়, এই যে এটাকে আমরা এই 3টা বিষয় দ্বারা আমরা কিন্তু শতকরা বুঝি। মানে যেটাতে বাংলাতে শতকরা রাখা হয়, ইংরেজিতে তাকে পার্সেন্ট বলা হয়, এবং এটা দ্বারা কিন্তু প্রতীক ইউজ করা হয়, এটা হচ্ছে প্রতীক। ঠিক আছে, তো যাই হোক, শতকরা বলতে কি বোঝায়, মানে দেখবা আমরা জানি যে পার্সেন্ট তুলে দিলে সবসময় কিন্তু 1/100 বসবে, কেমন? তাহলে শতকরার এই পার্সেন্টের মান যদি আমরা কখনো তুলে দিই তাহলে কি বসে? 1/100। সুতরাং শতকরা বলতে কি বোঝায়, এই যে শতকরা এমন একটা ভগ্নাংশ, এটা কিন্তু একটি ভগ্নাংশ হয়েছে। হ্যাঁ, এই ভগ্নাংশের হর আবার কত বলো তো? হর 100। অর্থাৎ আমরা বলবো শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হবে। তো ঘ নম্বর অপশনকে আমরা আনসার নিব যে শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে হর লব, মানে যার হর সর্বদা কি 100।
অর্থাৎ আমরা বলবো যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর 100। কেমন? আচ্ছা, তো অর্পিতা হ্যাঁ আদাব তোমাকে। তাপস বলছে স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে যশোরে, আর আমি থাকি রাজশাহীতে আর কি। তো আজকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য ঢাকাতে এসেছি। আচ্ছা, ইমরান ভাইয়ের এখানে আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্যই বিশেষ করে আসা। তো আর সাথে সাথে আমরা আরও পরিচিত হব, সমস্যা নেই। তাহলে 1 নম্বর প্রশ্ন তো আমরা পারবো। তাই 1 নম্বর প্রশ্নের উত্তর কি? শতকরা বলতে কি বোঝায়? শতকরা বলতে বোঝায় শতকরা এমন একটা ভগ্নাংশ হবে যার হর হবে সর্বদা 100। তো ঠিক আছে, তাহলে আমরা এবার 2 নম্বর পেজে চলে যাব। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। তো এখন আমরা 2 নম্বর কোশ্চেনটাতে আসি। তো 2 নম্বর কোশ্চেনটা একদম পানির মতন সহজ। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন আমাদের বলছে কি যে লক্ষ্য করো 2 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলা হয়েছে লক্ষ্য করা যাক। আমাদের বলছে কি যে 2 নম্বর কোশ্চেন, তাই না? তা 2 নম্বর কোশ্চেন বলছে 75% সমান কোন ভগ্নাংশ। তা একটা কথা বলি, আমরা যখন কারো কাছে পার্সেন্ট পাবো সেই পার্সেন্টটা তুলে দিলেই কিন্তু মান চলে আসবে। তাহলে 75% সমান হবে কি 75%, তাই না? তাহলে এই পার্সেন্টটাকে আমি তুলে দিব। তাহলে পার্সেন্টটাকে তুলে দিলে কত হবে? 75/100। পার্সেন্ট তুলে দিলে 100 হয়। এবার তোমরা কাটাকাটি করবা, কাটাকাটি করলে রক্ত বের হবে না, কিন্তু উত্তর বের হবে। আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে 25 কিন্তু 75-এর মধ্যে যাচ্ছে 3 বার এবং 100-এর মধ্যে যাচ্ছে 4 বার। তাহলে 75 সমান কি ভগ্নাংশ? 3/4। এটাই হচ্ছে আমাদের 75 সমান এই ভগ্নাংশটা। যারা বুঝতে পারবে না তারা সাথে সাথে প্রশ্ন করবা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব। খুব দ্রুততার সাথে আমরা শতকরা চ্যাপ্টারটা আজকে পড়বো এবং বেসিক আইটেমগুলো খুব দারুণভাবে শিখবো। হ্যাঁ, যার যেখানে যা কনফিউশন আছে এবং যা প্রবলেম আছে খুব সুন্দরভাবে বলবা। আই ক্যান হেল্প ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা একটু ক্লাসে মনোযোগ দিলে আমি খুশি হব। আর যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি তাদেরকে একটু যুক্ত হওয়ার জন্য আহ্বান করা যায়। আচ্ছা, এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু পড়াশোনা করব। এই যে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর বলছে 125% সমান কত ভগ্নাংশ। তো কি করতে হবে? এই যে 125%, তাই না? খুবই সহজ, আমরা পার্সেন্টটাকে তুলে দিব। তাহলে পার্সেন্টটাকে তুলে দিলে নিচে কত পাবো? 100। এবার তোমরা এটা কাটাকাটি করবা, করলে বোঝা যাবে যে 125% সমান কত ভগ্নাংশ। আমরা 25 দিয়ে কাটবো। হ্যাঁ, তাহলে 5 25 125 আর 4 25 হচ্ছে 100। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 5/4। এটা 125% সমান হচ্ছে এই ভগ্নাংশটা। আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের স্লাইডটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমরা পরের স্লাইড মানে 4 নম্বর প্রশ্ন দেখো তো পারবো কিনা। 150% সমান কত ভগ্নাংশ। তো এটা খুবই সহজ। আমরা 150, এই যে 150, তাই না? 150%। তাহলে আমরা 150-এর কাছ থেকে পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 বসাবো। নিচে 100 বসাই আমরা কাটাকাটি করলেই কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নটা একটু হেল্প করি তোমাদের। 5 নম্বর কোশ্চেন আমাদের বলছে কি যে 33/3-এর 1% সমান কত ভগ্নাংশ। তো কি বলা হয়েছে? 33/3-এর 1% সমান কত ভগ্নাংশ। তো খুবই সহজ। হ্যাঁ, সবার আগে আমরা কি করব? এটাকে গুণ করে নিব। হ্যাঁ, আচ্ছা, সবার আগে যেটা করবা সেটা হচ্ছে কি করবা? গুণ করবা। কিরকম? 3 33 কত হয়? 99। 99 আর 1 কত হয়? 100। তাহলে আমরা লিখবো 100/3। কেমন? 100/3। আর এই পার্সেন্টকে যদি তুমি তুলে দাও তাহলে পার্সেন্টের জন্য হবে 1/100। এবার আমরা কাটাকাটি করব, করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠাস 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 করে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। তাহলে এই 100 কাটা, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? উপরে 1 নিচে 3। তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 1/3। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব, 6 নাম্বার। ওকে, তাহলে 6 নাম্বার কি পারা যাবে? একটু আমি জিজ্ঞাসা করছি, প্লিজ। 6 নাম্বার প্রশ্নটা কি তোমরা পারবা? 6 নাম্বার প্রশ্নটা একদম পানির মতন ওঠার। হ্যাঁ, এটা কোনো অঙ্কই না, পুরোটাই ম্যাথ। আচ্ছা, আমাদের বলছে কি যে এই যে 6 নম্বর কোশ্চেন যে 13/4-এর 3% সমান কত। তাহলে আমরা যেটা করব, এই যে 13/4-এর 3% সমান কত। ঠিক আগের মতন আগে তোমরা হিসাব করে নিবা। 4 তেরং 52, 52 3 হবে 55। তাহলে আমরা লিখবো 55/4, 55/4 গুণিতক এই পার্সেন্টকে তুলে দিবা, দিলে কত হবে? 1/100। এবার কাটাকাটি করলে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা এখন কাটাকাটি করব, করলে উত্তর বের হয়ে যাবে। 5 দিয়ে কাটবা। ঠিক আছে, তাহলে 5 20 কত হয় শোনা? 100 হয়। আর 5 11 কিন্তু 55 হয়। ঠিক আছে, তাহলে উপরে থাকলো কত? 11 আর নিচে থাকছে 4 20 কত হচ্ছে? 80। এইটা আমাদের অ্যান্সার, অর্থাৎ ক নম্বর অপশন আমাদের উত্তর।
তো না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবা। আচ্ছা আচ্ছা, এবার আমরা 7 নাম্বার কোশ্চেন। তো 7 নাম্বার কোশ্চেন নিয়ে একটু কথা বলি। 7 নাম্বার কোশ্চেন কি তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো প্লিজ। আচ্ছা, আমাকে কিন্তু সাপোর্ট না দিলে আমি ক্লাস নিব না। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে সাপোর্ট দিবা যে বুঝতে পারছো কিনা, আর সে লাইভে আছো কিনা। তো 7 নাম্বার কোশ্চেন একদম সহজ। হ্যাঁ, 7 নাম্বার কোশ্চেনও ওই একই রকম। তো আমি আমার শিক্ষার্থীরা কি এটা পারবে বলো তো? 66 × 3 এর 2% সমান কত? একদম সহজ। কি করবা? এই তো 3টাকে গুণ করবা, তাহলে 3×66 কত হয়? 3×66 কত হচ্ছে? 198। 198 আর 2 কত হচ্ছে? 200। তাহলে আমরা লিখবো 200/3। আর এই পার্সেন্ট যখন তুমি তুলে দিবা তখন পার্সেন্ট তুলে দেওয়ার কারণে হবে কত? 1/100। এখন এটা কেটে দাও, তাহলে হচ্ছে 2 বার। তাহলে আমাদের অ্যান্সার কত? 2 নিচে 3, মানে 2/3। তাহলে কোনটা অ্যান্সার? ঘ নম্বর অপশন। বুঝতে পেরেছো বাবু তুমি? আচ্ছা, না বুঝলে বলবা। হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে এই কোশ্চেনটা আমরা কিন্তু বাদ দিয়ে দিলাম। এর পরের প্রশ্নটা কি আছে সেখানে? তো 8 নম্বর প্রশ্ন আমার বলছে 35%কে দশমিকে দেখাও। ঠিক আছে, তাহলে 35% বা 35%কে আমরা দশমিকে দেখাবো। কিভাবে দেখাবো? এই যে দেখো 35%, এই তো। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে পার্সেন্টটা আগে তুলে দিবা। হ্যাঁ, তাহলে আমরা যদি পার্সেন্টটা তুলে দিই তাহলে নিচে কত পাবো? 100। এবার 100 দিয়ে আমরা 35কে ভাগ করলে উত্তর বের হয়ে যাবে। তো আমি তোমাদের এর আগের ক্লাসটাতে দেখিয়েছিলাম যে এই ভাগ করাটা সহজ কৌশল দেখিয়েছিলাম, যে এই শূন্যটা যাবে 5-এর মধ্যে, এই শূন্যটা যাবে 3-এর মধ্যে, আর এই 1-এর জন্য বসবে দশমিক। তার মানে আমাদের আনসার হচ্ছে 0.35। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে বলো। এই ভাগটা করব এইভাবে। হ্যাঁ, আচ্ছা, যদি বলি যে 28/100, তাহলে এটাকে তোমরা ভাগ করবা কি করে বলো তো? এই শূন্যটা যাবে 8-এর মধ্যে, এই শূন্যটা যাবে 2-এর মধ্যে, আর এই 1-এর পর্ব যখন আসবে তখন হবে দশমিক, অর্থাৎ অ্যান্সার হবে কত? 0.28। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? কথা বলো তো একটু প্লিজ, তোমাদের সাথে একটু কথা বলি আগে। হ্যাঁ, আচ্ছা, মেঘ কন্যা আপু তুমি ক্লাস বুঝতে পারছো? আচ্ছা, তারপরে অনন্যা রায়, তুমি এখন যুক্ত হলে কেন? আচ্ছা, তুমি ক্লাস বুঝতে পারছো? আচ্ছা, সাবিকুর রাহাত ভাইয়া তুমি ক্লাস বুঝতে পারছো কিনা একটু জানাবা। আচ্ছা, তারপরে হাবিবা তুমি বুঝতে পারছো কিনা? তাপস বুঝতে পারছো কিনা? হ্যাঁ, না বুঝতে পারলে বলবা, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনন্যা রায়, আসমাউল হোসনা তুমি কি বারবার আসছো যাচ্ছ কেন? আচ্ছা, এবার একটু কথা বলি। বয়ফ্রেন্ড ফোন দিলে অবশ্যই একটু হয় এরকম, আর সন্ধ্যের পরে সাধারণত অনেকের বয়ফ্রেন্ড ফোন দিবে, অনেক দায়িত্ব আছে। তো যাই হোক, সমস্যা নেই, থাক, আমরা গোপন কথা না বলি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 9 নম্বর কোশ্চেনটাতে চলে যাব। তাহলে 9 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে খেয়াল করা যাক। 9 নম্বর কোশ্চেন আমাদের বলছে দশমিক হিসাবে নিচের কোনটা 5% নির্দেশ করে। তাহলে আমাদের বলছে 5%-এর দশমিক কত, তাই তো? তাহলে সবার আগে আমাদের পার্সেন্টটা তুলে দিতে হবে। তাহলে তুলে দিব, আসো তুলে দিই। তাহলে 5%টা যখন তুমি তুলে দিবা তখন এই লিখতে হবে পার্সেন্টের জন্য নিচে কত বসতেছে? 100 বসছে। হ্যাঁ, তাহলে এখন আমরা ভাগটা করে ফেলি। আসো, এই শূন্য যাবে 5-এর মধ্যে, আর এই শূন্য যাওয়ার মতন কোনো ডিজিট নাই, সুতরাং এই শূন্য বসে যাবে সামনে, আর 1-এর জন্য বসবে দশমিক। তার মানে আমরা অ্যান্সার করবো 0.05। ওকে, এটা আমাদের অ্যান্সার। আর একটা কথা মনে রাখবা, যাকে অ্যান্সার বলা হয় তাহাকে বলা হয় উত্তর। ওকে, আচ্ছা, বয়ফ্রেন্ড কল দিচ্ছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড কল দিচ্ছে। তো যাই হোক, আমরা সারাদিন তো বয়ফ্রেন্ডকে সময় দিয়েছি, তাই না? তো এখন একটু বয়ফ্রেন্ডকে বলো যে আমি তোমাকে রাতে 11টায় কল দিব। ওকে, আমি এখন অঙ্ক করছি, সুতরাং আমি এখন অঙ্ক করব, আমি বয়ফ্রেন্ডকে পরে কল দিব। ওকে, ঠিক আছে। তো লক্ষ্য করা যাক। তো শয়তানের দল বয়ফ্রেন্ড কল দিচ্ছে। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে আসি। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন 10 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এই যে 10 নম্বর প্রশ্ন কোনো অঙ্কই না, পুরোটাই ম্যাথ। লক্ষ্য করা যাক, 10 নম্বর প্রশ্ন আমাদের বলছে কি 4-এর 75% সমান কত? এটা কোনো কথা? 4-এর 75% সমান কত? তো কি করবো আমরা? তো এর মানে তো গুণ জানি, তাহলে আমাদের লিখতে হবে 4 গুণ 75/100। এবার কাটাকাটি করবো, রক্ত বেরোবে না, উত্তর বেরোবে। তাহলে আমরা 4 দিয়ে 100কে কেটে দিই, তাহলে কত হচ্ছে? 25। 25 দিয়ে 75কে কাটি, তাহলে 3 25 হচ্ছে 75। তাহলে কথা হচ্ছে যে আমার অ্যান্সার কত? 3। অর্থাৎ আমাদের কোন অপশনটা উত্তর? খ, এই যে খ নম্বর অপশন উত্তর।
এই সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার টু ফর্সা? ক্লিয়ার টু ফর্সা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ঝকঝকা তো নাকি? ক্লিয়ার টু ফর্সা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা পরে কোশ্চেনটাতে যাব। তো এটা বুঝতে পেরেছো কিনা একটু বলতে হবে প্লিজ। যদি বুঝে থাকো তাহলে 11 নম্বর অবশ্যই পারবা। 11 নম্বর আমাদের বলছে 50-এর 10% সমান কত? এটা খুবই সহজ। কি করতে হবে? 50 গুণ 10/100। এবার কাটাকাটি করবা, উত্তর বেড়ে যাবে। তারপরে আমাদের 12 নম্বর কোশ্চেন কি বলছে? 250-এর 10% সমান কত? তা 250-এর 10% সমান কত হবে? 250-এর 10% সমান কত, তাই না? তাহলে কি লিখবা? এই যে 250 এর 10% সমান কত? তো এর মানে তো আমরা জানি গুণ। আচ্ছা, এই 10-এর পার্সেন্ট তুলে দিয়ে আমরা নিচে 100 লিখবো। এবার কাটাকাটি করবা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে অ্যান্সার কত? 25, মাত্র 25। ওকে, আচ্ছা, আমরা আশা করছি বুঝতে পারছি। আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে বলো। তোমাদের সাথে অনেক গল্প করবো আজকে, ক্লাস নিব শতকরার। 13 নম্বর প্রশ্ন দেখো, খুবই সহজ। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা, এদিকে তো আর কারো কোনো প্রবলেম নাই নাকি? তাহলে 13 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু কথা বলবো, প্লিজ আসো। আসো মানে আমি এখানে আসতে বলিনি, মানে ক্লাসে মনোযোগ দিতে বলেছি আর কি। তোমরা আবার আসো বলতে যেন আবার বুঝো না যে স্যার আবার ঢাকা যেতে বলেছে। থাক, আমি এত কথা না বলি তোমাদের সাথে। এখন আমাদের বলছে 5% ভ্যাট দিতে হবে কয় টাকার উপরে? 4080 টাকার উপরে 5% ভ্যাট দিলে ভ্যাটের পরিমাণ কত দাঁড়াবে? কেমন? তাহলে আমাদের বলছে 4080 টাকার উপরে 5% ভ্যাট দিতে হবে। আচ্ছা, তোমাকে একটা উদাহরণ দিই। তুমি মনে করো একটা ব্যবসা করেছো বা তোমার বাড়িতে একটা দোকান আছে, সেখানে তুমি মনে করো 5000 টাকা ইনকাম করেছো। তা আমি বললাম কি, এই যে 5000 টাকা যে তুমি ইনকাম করেছো, এই 5000 টাকার উপরে তোমাকে 10% সরকারকে ভ্যাট দিতে হবে। তাহলে 5000-এর 10% সমান যা আসবে সেটাই কিন্তু আমাদের ভ্যাট দিতে হবে। অর্থাৎ 10%, এটা কাটাকাটি করলে অ্যান্সার আসতেছে কত বলো তো? 500 টাকা। তাহলে আমাদের সরকারকে ভ্যাট দিতে হবে 500 টাকা। কথার কথা, এটা উদাহরণ দিচ্ছিলাম, এটা আমাদের আলোচ্য বিষয় না। তো কথা হচ্ছে যে ঠিক এরকমই একটা ব্যাপার। আমাদের বলছে 5% তোমাকে ভ্যাট দিতে হবে কার উপরে? 4080 টাকার উপরে। তাহলে আমরা লিখবো 4080 এর 5% দিতে হবে ভ্যাট। তাহলে 4080 এর 5% সমান যা আসবে সেটাই কিন্তু আমাদের ভ্যাট দিয়ে দিতে হবে। তাহলে এই যে 5%, তাহলে পার্সেন্ট তুলে দিলে নিচে কত হবে? 100। এবার কাটাকাটি করবা, করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। ওকে, তাহলে এই 0 আর এই 0 আমরা কেটে দিচ্ছি। এখন যদি 5 দিয়ে কাটি তাহলে এটা যাচ্ছে 2 বার, আর এইটা দিয়ে 408 কাটলে হচ্ছে কত? 204। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 204। তাহলে আমাদের সরকারকে কয় টাকা ভ্যাট দিতে হবে? 204 টাকা, অর্থাৎ গ নাম্বার আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ঠিক, আচ্ছা, ঠিক আছে। এবার পরে কোশ্চেনটাতে আমরা যাব। 14 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, তো লক্ষ্য করা যাক। 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে একটু লক্ষ্য করব। 14 নম্বর কোশ্চেন আমাদের বলছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিতে হবে। তো 4 টাকা মানে 4%। একটা বিষয় আমাদের বলছে 4 টাকা হার। আচ্ছা, 4 টাকা হার মানে কি? 4% ভ্যাট দিতে হবে। আচ্ছা, লক্ষ্য করো, এখানে ব্যাপারটা হচ্ছে যে 1 কেজি মিষ্টির দাম কিন্তু 350 টাকা। তাহলে আমরা লিখবো 1 কেজি মিষ্টির দাম যদি 350 টাকা হয়, তাহলে 3 কেজি মিষ্টির দাম কত? 1050 টাকা। ওকে, সহজে বলি, 1 কেজি গুড়ের দাম, 1 কেজি গুড় দাম যদি 350 টাকা হয়, তাহলে 3 কেজি গুড় দাম কত? 1050 টাকা না? হ্যাঁ, মিষ্টি বললে তোমরা বুঝবা না, গু বললে ঠিকই বুঝবা। আচ্ছা, যাই হোক, আমাদের বলছে 1 কেজি মিষ্টির দাম 350 টাকা। তাহলে আমরা আগে হিসাব করে নিব 3 কেজি মিষ্টির দাম কত। তাহলে 1 কেজি মিষ্টির দাম যদি 350 টাকা হয়, তাহলে 3 গুণ করলে 1050 টাকা হচ্ছে 3 কেজি মিষ্টির দাম। হ্যাঁ, এখন তোমার 3 কেজি মিষ্টি কিনতে কয় টাকা খরচ হলো? 1050 টাকা। এখন বলছে এই 1050 টাকার উপরে তোমাকে 4% ভ্যাট দিতে হবে। ওকে, 4% ভ্যাট দিতে হবে। তাহলে 1050-এর 4% সমান কত আসে একটু দেখে নেবো। তাহলে পার্সেন্ট তুলে দিলে নিচে 100। এবার কাটাকাটি করে দাও, এই 0 আর এই 0 আমরা কেটে দিচ্ছি। ওকে, এখন আমরা যদি একটা কাজ করি, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়েই যদি কাটি, তাহলে 5 দুগুণে 10 আর 5 21 হচ্ছে 105। এখন এই 2 দিয়ে আবার 4কে কাটা যাচ্ছে 2, তাহলে এখন 21 দুগুণে কত হচ্ছে? 42 টাকা। তাহলে আমাদের সরকারকে কয় টাকা ভ্যাট দিতে হচ্ছে বলো তো? 42 টাকা ভ্যাট দিতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো বুঝতে পেরেছো কিনা একটু বলো প্লিজ। না বুঝলে কমেন্ট করতে হবে যে স্যার এই নাম্বারটা আরেকবার বুঝাই দিবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা 14 নম্বর তো বুঝলাম। এবার 15 নম্বরে আসি। একটা স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 18% হচ্ছে ছাত্রী। ওই স্কুলে ছাত্রী কতজন? ভালো কথা। আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দিই। হ্যাঁ,
আমরা কেন জানি বুঝি না। মনে করো তুমি যে স্কুলে পড়ো ওই স্কুলে 300 জন স্টুডেন্ট আছে, বুঝতে পেরেছো? তো ওই 300 জন স্টুডেন্ট আছে, তুমি বললা কি যে ভাই আমার স্কুলে 300 জন স্টুডেন্ট আছে, তো 300 জন স্টুডেন্টের মধ্যে 30% হচ্ছে ছাত্রী, 30% হচ্ছে ছাত্রী। তাহলে তোমার স্কুলে যদি 30% ছাত্রী হয় তাহলে বাকি 70% কি? অবশ্যই তাহলে ছাত্র, তাই কি না? 30% কি ছাত্রী, তাহলে বাকি 70% কি ছাত্র। এখন আমি যদি বলি যে ছাত্রীরা কতজন, তাহলে ছাত্রীদের পার্সেন্ট বসাবা, আর যদি বলি ছাত্ররা কতজন তাহলে ছাত্রদের পার্সেন্ট বসাবা। আচ্ছা, তাহলে আমি যদি ছাত্রীদের সংখ্যা জানতে চাই তাহলে লিখবো 300 এর 30%, কারণ ওই স্কুলে কিন্তু 30% ছাত্রী ছিল, কেমন? আর যদি ছাত্রদের সংখ্যা জানতে চাই তাহলে লিখবো কি 300 এর 70%, কারণ ওই স্কুলে ছাত্র সংখ্যা কত ছিল? 70% ছিল। অর্থাৎ ছাত্রী জানতে চাইলে ছাত্রীদের পার্সেন্ট বসাবা, ছাত্র জানতে চাইলে ছাত্রদের পার্সেন্ট বসাবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তো লক্ষ্য করা যাক, এরপরে আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলিউশন করব? আমাদের বলছে কি একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তাই না? তাহলে ওই স্কুলে কিন্তু 450 জন স্টুডেন্ট আছে এবং বলছে 450 জন স্টুডেন্টের মধ্যে 18% হচ্ছে ছাত্রী। তাহলে আমরা লিখবো কি ছাত্রীদের সংখ্যা 450 এর 18%, কেমন? 450 এর 18% সমান যা আসবে সেটাই হবে আমাদের ছাত্রীদের সংখ্যা। তাহলে 18%, এই পার্সেন্টটা তুলে দাও, দিয়ে নিচে 100 দিয়ে তোমরা কাটাকাটি করলে ছাত্রীদের সংখ্যা বের হয়ে যাবে। এখন এই 0 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, আর 5 নং হচ্ছে কত? 45। এই 2 দিয়ে যদি আমরা 18কে কাটি তাহলে হচ্ছে 9, 9 নং কত? 81 জন। তাহলে ওই স্কুলে ছাত্রীদের সংখ্যা ছিল কতজন? 81 জন। বুঝতে পেরেছ? আচ্ছা, তো আশা করি ক্লিয়ার আমরা। আচ্ছা, এরপরে আমরা ওই পরের প্রশ্নটা পড়ব। আচ্ছা, আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আমরা একটু আসি। 16 নম্বর, এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা 10% মহার্ঘ ভাতা পায়। হ্যাঁ, তো শতকরা 10% কি? শতকরা 10% মানে কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই 10% মানে হচ্ছে 10%। 10% মানে 10%। তার মানে এক ব্যক্তি কি পায়? তার মাসিক বেতনের। তাহলে তার মাসিক বেতন আবার পরে দেওয়া হয়েছে 4200 টাকা। তার মানে আমরা বলবো 4200 এর 10% সে মহার্ঘ ভাতা পায়। তাহলে 4200 এর 10% পাবে সে মহার্ঘ ভাতা। তো এই মহার্ঘ ভাতা মানে কিন্তু আবার বৃদ্ধ ভাতা, বৃদ্ধ ভাতাকে বলা হয় মহার্ঘ ভাতা। তো কথা হচ্ছে আমরা 4200 এর 10% সমান যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পার্সেন্ট থেকে আমরা এই পার্সেন্ট তুলে দিয়ে 0 দিয়ে কাটাকাটি করবা, এই 0 বাদ, এই 0 বাদ, তাহলে 42 গুণ 10 মানে কত? 420 টাকা। তাহলে ওই ব্যক্তি কয় টাকা মহার্ঘ ভাতা পায় বলো তো? 420 টাকা। ওকে, আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করবো, তোমরা আসলে ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু বলো তো প্লিজ, শিওর বলো তো, বুঝতে পারছো? এই কথা বলো, বুঝতে পারছো? মিথ্যা কথা বলে কিন্তু কোনোভাবেই কারোর বিয়ে হবে না। এমন অভিশাপ দিয়ে যাব এই রোজার মাসে, একজনের বিয়ে হবে না। আর যেসব মেয়েদের বিয়ে হবে তাদের স্বামী মনে কর প্রতিদিন চুল ধরে জোরে জোরে আঁচড়াবে, তারপরে গোবরের ওই যে মশাল তৈরি করতে হবে। তো মনে করো তুমি গোবরের মশাল তৈরি করতেছো, তখনই তোমার এই মুখের এই জায়গাটাতে একটা মশাই বা কিছু একটাতে কামড় দিয়েছো, তখন তুমি ওই গোবরওয়ালা হাত দিয়ে তুমি এটা কিন্তু মুছতে গেলে তখন তোমার ঠোঁটে খুব সুন্দরভাবে গোবরগুলো লেগে গেল, আর তুমি চেটে চেটে দারুণ করে খাবা। ঠিক আছে, এরকম একজন স্বামীর সাথে তোমার বিয়ে হবে যদি মিথ্যা কথা বলো। আচ্ছা, তো লক্ষ্য করা যাক। তো তারপরে আমরা একটি আচ্ছা স্যার খুব ভালোভাবে বুঝতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, কি জন্য? তাজবিন খান রূপ। আচ্ছা, তো তারপরে মেঘ কন্যা, তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তো সোনামণিরা আমরা ক্লাসগুলো সুন্দরভাবে কি বলছো? মিথ্যা বলি না, আমরা জানি মহিলা মানুষ আবার মিথ্যা বলে না, এটা কোনো কথা? আচ্ছা, এদিকে লক্ষ্য করো। 16 নম্বর কোশ্চেন তো বুঝতে পেরেছি নাকি? তো 16 নম্বর যদি বুঝি তাহলে আসো পরেরটা যাই। 17 নম্বর প্রশ্ন আমাদের কি বলিচ্ছে, কি কহিচ্ছে? লক্ষ্য করো, 17 নম্বর প্রশ্ন আমাদের বলছে একটা ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে। কয়জন? 640 জন। এখন বলছে এই 640 জনের মধ্যে 40% হচ্ছে ছাত্র মানুষ। হ্যাঁ, তাহলে 640 জনের মধ্যে 40% কি ভাইয়া? 40% হচ্ছে কি? ছাত্র। তাহলে 40% যদি ছাত্র হয় তাহলে বাকি 60% কি হবে? ছাত্রী।
40% যদি ছাত্র হয় তাহলে বাকি 60% হবে ছাত্রী। এখন যদি তোমার কাছে ছাত্র সংখ্যা জানতে চাই তাহলে লিখবা 640-এর 40%, আর ছাত্রীদের সংখ্যা জানতে চাইলে 640-এর 60% বসাতে হবে। হ্যাঁ, আমাদের কিসের সংখ্যা জানতে চাইছে? আমাদের বলছে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত। কেমন? তাহলে আমরা ছাত্রীদের পার্সেন্টটা বসাবো। তাহলে ছাত্রীদের পার্সেন্টটা কত? 60%। তাহলে তোমরা লিখবা 640-এর 60%। তাহলে 640-এর 60% সমান যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? তাহলে এই অ্যান্সারগুলো আমরা করে ফেলবো অবশ্যই সুন্দরভাবে। আচ্ছা, এর পরের স্লাইডটাতে আমরা যাচ্ছি, পরের কোশ্চেনটা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর কোশ্চেন দেখো, খুবই সহজ। 18 নম্বর কোশ্চেন আমাদের বলছে যদি 15টা পোশাকের মধ্যে শতকরা 40% পোশাক হচ্ছে 60 হয়, মানে শতকরা 40% পোশাক। শোনো, পোশাক হচ্ছে 15টি। কেমন? এর মধ্যে বলছে 40% হচ্ছে 60, 40% কি 60, তাহলে বাকি 60% আমরা কি বলবো? 60 নয়, তাই তো? 40% যদি 60 হয় তাহলে বাকি 60% কি 60 হবে না? এটাই তো স্বাভাবিক। তাহলে 15টা পোশাকের মধ্যে 40% যদি 60 হয় তাহলে বাকি 60% কিন্তু 60 নয়। কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে কি 60 নয় কতগুলো, তাই তো? আমাদের বলছে 15টি পোশাকের মধ্যে 60 নয় কতটি। তাহলে আমাদের 60 নয়ের পার্সেন্টটা বসাতে হবে। তাহলে 60 নয় কত পার্সেন্ট? 60%। তাহলে আমরা লিখবো 15-এর 60%। এই 15-এর 60% সমান যা আসবে সেটাই হচ্ছে 60 নয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। 19 নম্বর প্রশ্ন। সবার আগে একটা কথা বলবো তোমাদের, তাহলে একদম খাটাখাট এই প্রশ্নগুলো পারবা। এবার আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে শতকরায় প্রকাশ করা। তাহলে আমাদের এখন আলোচনা হবে কি শতকরায় প্রকাশ করা। কেমন? তো শতকরায় প্রকাশ করা এই ব্যাপারটা শতকরাতে খুবই গুরুত্বপূর্ণ। আর এই শতকরায় প্রকাশ করার প্রথম স্টেপটা আমরা পড়াশোনা করব ভগ্নাংশ। তো মনে রাখবা, কোনো ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে বেশি কিছু না, এই ভগ্নাংশের উপরে লাইনে 100 গুণ দিয়ে দিতে হবে। আর ভগ্নাংশের উপরে লাইনে 100 গুণ দিয়ে দিলে সেটা শতকরায় প্রকাশ হয়ে যায়। যেমন আমাদের বলছে 4/5 এর শতকরা কত, তাই না? তাহলে এই উপরের লাইনে আমরা 100 গুণ দিয়ে দিব, দিলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। কাটাকাটি করো, 5 20 কত হচ্ছে 100, আর 4 আর 20 গুণ করো, 4 20 কত 80%। কেমন? তা আশা করি বুঝতে পেরেছো যে কোনো ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে উপরের লাইনে 100 গুণ দিতে হবে। তাহলে এই 20 নম্বর কোশ্চেনটা কি হবে? 6/15কে শতকরায় প্রকাশ করলে কত হবে? আমরা বেশি কিছু না, কি করব? জাস্ট হচ্ছে উপরের লাইনে আমরা 100 গুণ দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলেই উত্তর বের হয়ে যাবে। উপরের লাইনে 100 গুণ দিব। ওকে, আচ্ছা, তো লক্ষ্য করা যাক, আমরা উপরের লাইনে 100 গুণ দেবো। হ্যাঁ, তাহলে 20 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 20 নম্বর কোশ্চেন, তাহলে কি লিখতে হবে বলো তো? উপরের লাইনে কত গুণ? 100 গুণ। তাহলে 20 নম্বর কোশ্চেনটা আরেকবার একটু দেখো সবাই। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন আমাদের বলছে কি 6/15কে শতকরা প্রকাশ করো। তোমরা কি করবা? জাস্ট এই উপরের লাইনে 100 গুণ দিয়ে দেবা, দিয়ে কাটাকাটি করলে যা উত্তর আসবে সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেনটাতে আমরা যাচ্ছি। আমাদের বলছে 21 নম্বর যে 3/5 এবং 7/8কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তো খুবই সহজ, লক্ষ্য করা যাক, ভয় পাওয়ার কিছু নাই, একদম সহজ। হ্যাঁ, আমরা কি করব? আমাদের বলছে কি 3/5 আচ্ছা গুণিতক 7/8 এর শতকরা প্রকাশ করতে হবে, বেশি কিছু না। তোমরা কি করবা? এই উপরের লাইনে 100 গুণ দিয়ে দিবা। আর এই লাইনগুলো সব একটাই, মূলত দুইটা আলাদা করে দিয়েছে কিন্তু একটাই। এবার আমরা কাটাকাটি করলে উত্তর বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা দিয়ে কাটবা 5 দিয়ে, তাহলে 5 20 80। এবার আমরা 4 দিয়ে কাটতে পারি, তাহলে 4 5 20 আর তোমার 4 2 8। তাহলে উপরের লাইনে হচ্ছে কি 3 7 21, 5 21 হচ্ছে আমাদের 105, 105/2। তাই 105/2 এটা হচ্ছে আমাদের আনসার। আর এই 105/2 এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসে কত? 52.5। কেমন? 52%, অর্থাৎ আমাদের এই ঘ নাম্বার অপশনটা উত্তর। বোঝা গেছে? এভাবে আমাদের শতকরায় প্রকাশ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে তারপরে কোশ্চেনটাতে যাব। এখন আমাদের এই কোশ্চেনটা দেখো, আমাদের বলছে কি কোন গ্রামে, লক্ষ্য করো, কোন গ্রামের লোক সংখ্যা হচ্ছে 18/25 অংশ। 18/25 আমাদের বলছে কোন গ্রামের লোক সংখ্যার মধ্যে 18/25 অংশ হচ্ছে শিক্ষিত। হ্যাঁ, ওই গ্রামে শতকরা কতজন লোক শিক্ষিত, মানে শিক্ষিত শতকরা চাচ্ছে। তো বুঝতেই পারছো আমরা উপরে কত গুণ দিব?
100 গুণ দিব, দিলে শতকরা শিক্ষিতদের শতকরা বের হয়ে যাবে। তাহলে এই 25 দিয়ে এটাকে কাটো, তাহলে 4 25 100, এবার গুণ করো 4 18 কত 72%। তাহলে আমাদের বলবো যে ওই গ্রামে শিক্ষিত লোক কত ছিল, শিক্ষিত লোক ছিল কত 72%। বুঝতে পেরেছো? আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের আর একটা কথা আমার বলার আছে, ভালো করে শুনবা। অ্যাকচুয়ালি শতকরায় প্রকাশ করতে হয় কিভাবে। মনে করো আমরা আস্তে আস্তে শিখতেছি, তো এটা ভগ্নাংশের একটা স্ট্রাকচার, এটা যেহেতু একটা ভগ্নাংশ তৈরি করা ছিল এবং আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলেছে, সুতরাং উপরের লাইনে জাস্ট 100 গুণ দিলেই কিন্তু আমাদের শতকরাটা প্রকাশ হয়ে গেছে। তাহলে আমরা এর পরের স্টেপটা একটু পড়াশোনা করব। আচ্ছা, তো এখন আমরা আরেকটি শতকরা প্রকাশ করা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মনে রাখবা যার সাথে র এর শব্দটা থাকবে, যার সাথে র এর, মনে রাখবা যার সাথে র এর শব্দটা থাকবে সেটা থাকবে ভগ্নাংশের নিচে। হ্যাঁ, আর বাকিটা ভগ্নাংশের উপরে গুণিতক 100। যেমন আমি তোমাদেরকে বোঝাই জিনিসটা, যে কেন কথাটা বললাম। আমাদের বলছে 2 এর, তাহলে 2 এর সাথে র এর আছে, আমরা একটা ভগ্নাংশ তৈরি করবো, আগে দারুণ একটা ভগ্নাংশ তৈরি করবো, এরকম বড় একটা লাইন দিব। হ্যাঁ, দিয়ে বলছে 2 এর, তাহলে এর আছে কার সাথে 2 এর সাথে, এই 2টা থাকবে নিচে। আর বলছে 2 এর কত শতাংশ 8, এই 8 থাকবে উপরে গুণিতক 100। তাহলে কিন্তু শতকরা বের হয়ে যাবে। চমৎকার একটা ব্যাপার না? কথা হচ্ছে যার সাথে র এর থাকবে সেটা থাকবে নিচে, কেমন, যাতে র এর থাকবে সেটা থাকবে নিচে আর বাকিটা থাকবে উপরে গুণিতক 100, তাহলে শতকরা বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন এটাতে কাটি যে 4 আর 4 গুণ 100, মানে উত্তর হবে কত 400%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। না বুঝলে বলো তো একটু প্লিজ। আচ্ছা, যদি বুঝে থাকো পরেরটা দেখো। আমাদের বলছে 35 এর কত শতাংশ 70, তাহলে র এর কার সাথে আছে, মানে আমরা একটা ভগ্নাংশ তৈরি করে আসো, এরকম একটা ভগ্নাংশ তৈরি করলাম 35 এর, তাহলে র এর কার সাথে আছে 35 এর সাথে, তাহলে 35 থাকবে নিচে আর এই 70 থাকবে কোথায় উপরে গুণিতক 100। এবার কাটাকাটি করলে শতকরা বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমরা একটু যাবো। তো 80 এর কত শতাংশ 16 হবে, তার মানে কি 80 থাকবে নিচে আর 16 থাকবে উপরে গুণিতক 100। 80 থাকবে কোথায় বলো, কিরকম হবে সেটআপটা, এরকম 80 থাকবে নিচে, যেহেতু 80 এর সাথে র এর আছে, আর এই 16 থাকবে কোথায় উপরে গুণিতক 100, তাহলে উত্তর বের হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আমরা যাব। 40 এর কত শতাংশ 20, তাহলে কি হবে 40 থাকবে নিচে আর এই 16 থাকবে কোথায় উপরে গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে, তাহলে র এর কার সাথে আছে দেখো 12 এর সাথে, তাই না? তাহলে 12 থাকবে কোথায় নিচে, হ্যাঁ 12 থাকবে নিচে 18 উপরে গুণিতক 100, তাহলে শতকরা বের হয়ে যাবে। পরেরটা দেখো, আবার বলছে 90 মিনিট এক দিনের কত অংশ, ভালো করে শোনো, বলছে 90 মিনিট এক দিনের কত অংশ। তাহলে আমাদের বলছে কি 90 মিনিট এক দিনের, তাহলে র এর আছে এক দিনের সাথে, তাহলে আমরা নিচে লিখবো কি শোনা, এক দিন, নিচে লিখবো একদিন আর উপরে লিখবো কি 90 মিনিট। আচ্ছা, এখন আসো একদিনে কয় মিনিট হয়, একদিনে হয় কিন্তু 1440 মিনিট, তাই না? একদিনে হয় 1440 মিনিট আর উপরে আছে কত মিনিট 90 মিনিট গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে, এক কথায় যার সাথে র এর সেটা থাকবে নিচে আর বাকিটা উপরে গুণিতক 100, তাহলে শতকরা বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা 29 নম্বর কোশ্চেনটা সলভ করব। তাহলে 29 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, হাফ এর, কার হাফ এর, তাহলে র এর সাথে কার সাথে, র এর কার সাথে আছে হাফের সাথে, তাহলে হাফ থাকবে নিচে। আচ্ছা, শতকরা কত 4 এর 3, এই 4 এর 3 থাকবে উপরে, এই যে 4 এর 3 এটা উপরে গুণিতক 100, তাহলে শতকরা বের হয়ে যাবে। এখন আমরা কাটাকাটি করবো, আসো এই 4 দিয়ে 100 কে কাটি, তাহলে কত হচ্ছে 25, তাই না? আচ্ছা, 4 দিয়ে এবার 3 25 কত হচ্ছে আবার 75 বাবা। তাহলে আমাদের উপরের লাইনে থাকতেছে কত 75 আর নিচের লাইনে থাকতেছে কত হাফ।
আচ্ছা নিচের লাইনে থাকতেছে হাফ। এটা যদি ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা গুণ দিই তাহলে এখন উল্টে যাবে। তাহলে আমরা এটা কি করব, কি এই যে 75 গুণিতক 2/1, মানে এই নিচেরটাকে আমরা উল্টাই দিলাম। তাহলে এখন দেখো তো 75 দুগুণে কত, 150%। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 150%। এই ঘ নাম্বার অপশনটা উত্তর। আচ্ছা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কি, একটু কথা বলতে হবে প্লিজ। তোমরা, আমি যদি নাই বুঝি যে তোমরা বুঝতেছো কি না, তাহলে ক্লাস নিয়ে কি হবে, বুঝতে পারছি? স্যার বোঝাই দিয়ে তারপরে আরেকটা প্রশ্নে যান, না বুঝিয়ে অঙ্ক। না বুঝিয়ে অঙ্ক, ভাইয়া তুমি কোন প্রশ্নটা বুঝতে পারছো না একটু বলো। তুমি কোন কোশ্চেনটা বুঝতে পারছো না সেটা একটু বলো। আচ্ছা প্রশ্নটা বলতে হবে তো যে আমি এই প্রশ্নটা বুঝতেছি। আচ্ছা এখন এইদিকে লক্ষ্য করো যে 30 নাম্বার আমাদের বলছে 20 টাকার, তাহলে র এর কার সাথে আছে, 20 টাকার সাথে। তাহলে যার সাথে র এর থাকবে সেটা থাকবে কোথায়, নিচে। তাহলে আমাদের 20 টাকা থাকবে নিচে। 20 টাকার শতকরা কত, 10 টাকা। তাহলে এই 10 টাকা থাকবে কোথায়, উপরে, গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে। তাহলে আমি বারবার বলছি যে যার সাথে র এর থাকবে সেটা থাকবে নিচে, আর বাকিটা থাকবে কোথায়, ভগ্নাংশের উপরে, গুণিতক 100। তাহলে শতকরা বের হয়ে যাবে। ভাইয়া তুমি কোনটা বোঝনি আমাকে একটু বলো তো প্লিজ। তাপস বলো কোনটা বোঝনি। 29 নাম্বারটা আর একটু বলেন। আচ্ছা 29 নাম্বার। আচ্ছা লক্ষ্য করা যাক 29 নাম্বার। 29 নাম্বার বলছে হাফ এর শতকরা কত, 4/3, তাই না? হাফের শতকরা কত, তো লক্ষ্য করা যাক র এর আছে কার সাথে, হাফের সাথে। তা আমি বলেছি র এর যার সাথে সে থাকবে নিচে। তাহলে এই যে হাফের সাথে র এর, তাহলে হাফ থাকবে নিচে, আর এই যে 4/3 থাকবে উপরে, 4/3 এটা থাকবে উপরে। এবার আমরা গুণিতক 100 দিব, দিলে শতকরা প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা কাটাকাটি করবা, কাটাকাটি করলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ 29 নাম্বার। খেয়াল করো যেটা বলছিলাম, তাহলে আগে একটা ভগ্নাংশ রেডি করতে হবে, এরকম সুন্দর একটা ভগ্নাংশ রেডি করতে হবে। করার পরে এই যে র এর আছে কার সাথে, হাফের সাথে, তাহলে এই হাফ থাকবে নিচে, আর 4/3 থাকবে ভগ্নাংশের উপরে, 4/3। এবার 100 গুণ দিবা, দিলে শতকরা প্রকাশ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার কাটাকাটি করলে উত্তর বের হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 4 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে, 25, 3 25 কত হচ্ছে, 75। আচ্ছা তাহলে উপরের লাইনে 75 থাকলো, তাহলে উপরের লাইনে থাকতেছে কত, 75, আর নিচের লাইনে কত থাকতেছে, হাফ। তাহলে এই যে হাফ। এখন আমরা এটাকে, এই নিচেরটা ভাগ আকারে আছে, এটাকে এখন গুণ দিয়ে উল্টে দিব। তাহলে আমরা লিখবো কি, 75 গুণিতক 2/1। আচ্ছা তাহলে 75 দুগুণে কত হচ্ছে আমাদের, 150%। ওকে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার 150%। না বুঝলে বলো। তিরিশ থেকে 25 থেকে 30 পর্যন্ত। তাপস ভাইয়া তুমি এখনো বোঝো নাই, আমি একটা কথা বলতেছি যে যার সাথে র এর শব্দটা থাকবে, র এর, সেটাকে রাখবা ভগ্নাংশের নিচে, আর বাকিটাও উপরে, গুণিতক 100। যার সাথে র এর শব্দটা থাকবে, র এর, সেটা থাকবে নিচে, আর বাকিটা উপরে, গুণিতক 100। এই একটা কথাই সেই ধরে বলতেছি। তাহলে তুমি হয়তো বা প্রথম দিকে এই কনসেপ্টের প্রথম দিকে হয়তো ক্লাসটা মিস করেছো একটু। আমি বলছি যে আমাদের প্রথমে কি ছিল, 2 এর কত শতাংশ, 25 নম্বর প্রশ্ন ছিল যে 2 এর কত শতাংশ, 8 হবে, তাই না? তা আমি তোমাদেরকে বারবার বলছি যে 2 এর সাথে র এর আছে, এর আছে, যার সাথে এর শব্দটা থাকে সেটাকে রাখতে হবে ভগ্নাংশের নিচে। মানে 2 এর সাথে এর আছে, এই 2টাকে রাখবো ভগ্নাংশের নিচে, আর 8 থাকবে কোথায়, 8 থাকবে হচ্ছে ভগ্নাংশের উপরে। কেমন, এই 8কে রাখবো কোথায়, ভগ্নাংশের উপরে, গুণিতক 100। তাহলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। আচ্ছা আর কোনো প্রশ্নের সমস্যা আছে কিনা একটু বলো তো। আর কোনোটা বুঝতে সমস্যা আছে কিনা বলো। আচ্ছা 30 নম্বর প্রশ্নটা কি পারবা? 30 নম্বর ওই একই রকম। 30 নম্বর কোশ্চেন কি বলছেন, 20 টাকার। তাহলে বলো র এর কার সাথে আছে,
20-এর সাথে, তাহলে এই 20 থাকবে কোথায়? নিচে। আর শতকরা কত? 10 টাকা, এই 10 টাকা থাকবে কোথায়? উপরে, গুণ 100। এক কথায় রয়ের যার সাথে থাকবে সেটাকে রাখবো আমরা নিচে, ঠিক আছে? এই যে আশা করি বুঝতে পারছো যে রয়ের যার সাথে থাকবে তাকে রাখবা কোথায়? নিচে। এই যে রয়ের ছিল 20-এর সাথে, এই জন্য আমরা 20 টাকাকে রাখছি নিচে, আর 10কে রাখছি কোথায়? উপরে, গুণ 100। তাহলে শতকরা বের হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা এবার বলো? শিওর তোমরা সবাই কি বুঝতে পারছো? কথা বলতে হবে, বুঝতে পারছো? বলো। রয়ের কার সাথে ছিল? এই যে আবার দেখো, রয়ের ছিল কার সাথে? 20 টাকার, তাহলে এই 20 টাকাকে রাখছি নিচে, আর এই বাকিটা 10 টাকা, এই 10 টাকা উপরে, গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে শতকরা। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখন আমরা পরে প্রশ্ন 31 নম্বরে যাব। তাহলে 31 নম্বর প্রশ্নটা কেমন হবে? 31 নম্বর প্রশ্ন কেমন হবে বলো? 31 নম্বর হবে কত? আমাদের বলছে 250 টাকার, বলো রয়ের কার সাথে আছে? 250-এর সাথে রয়ের আছে, তাহলে আমরা এই 250-কে রাখবো নিচে। আচ্ছা 250 টাকার কত? 25 টাকা, তাহলে এই 25 রাখবো উপরে, গুণ 100। ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে উত্তর বের হবে। তাহলে ঠিক আছে, এই 0 0 কেটে দিচ্ছি, আর এই 25 25 কেটে দিচ্ছি, তাহলে থাকলো কত? 10। তার মানে 10% আমাদের অ্যান্সার, 10%। এটা আমাদের উত্তর। এখন কি কারো কনফিউশন আছে? আচ্ছা আচ্ছা, এবার 32 নম্বরে আসবো। তো তার আগে আমরা একটা নতুন সেকশন শুরু করছি, 32 নম্বর। তো তার আগে তোমরা বলো যে এখনো কোনো কনফিউশন কারোর আছে কিনা, একটু দেখবো কারো কোনো কনফিউশন আছে। বলো তো, এই পর্যন্ত যতটুকু সময় ক্লাস নিয়েছি সবাই বুঝতে পেরেছো? কোনো কনফিউশন থাকলে বলো, আমি আবার করে দিচ্ছি। বলো, সবাইকে কমেন্ট করতে হবে, বলো। আরে যে লাইভ থেকে ছেলে মেয়ে এরকম যাওয়া আসা করে কেন? একজন এখন কেন? কমেন্ট তো পড়ছি। এই ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা ওকে, এবার আমরা 31 নম্বর কোশ্চেনটা একটু দেখবো। হ্যাঁ, লক্ষ্য করা যাক। তো 31 নম্বর একটু দেখি, তার আগে একটা আলোচনা আছে আমাদের। 31 নম্বর, এটা ও না 31 না, তো 32 নম্বর প্রশ্ন করবো। আচ্ছা 32 নম্বর দেখো। 32 নম্বর কোশ্চেন আমাদের বলছে, যদি কোনো শার্টের দাম 350 টাকা থেকে 700 টাকা হয়, তার মানে শার্টের দামটা 350 টাকা ছিল, সেখান থেকে কয় টাকা হয়েছে? 700 টাকা হয়েছে। আচ্ছা 350 টাকা থেকে যদি 700 টাকা হয়, তাহলে পূর্ব মূল্য বর্তমান মূল্যের শতকরা কত? খেয়াল করো, তাহলে এটা কিন্তু পূর্ব মূল্য, তাই না? আর এটা কি? বর্তমান। আচ্ছা তাহলে পূর্ব মূল্য কত ছিল? 350 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 700 টাকা। কিন্তু এখানে লাইনটা আমাদের একটু পড়তে হবে। আমাদের বলছে পূর্ব মূল্য বর্তমান মূল্যের, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বর্তমান মূল্যের, তো দেখো রয়ের কার সাথে আছে? বর্তমান মূল্যের সাথে কিন্তু রয়ের আছে। তাহলে আমরা ফ্র্যাকশন রেডি করব, এবং রয়ের যেহেতু বর্তমান মূল্যের সাথে আছে, তাহলে এই বর্তমান মূল্য থাকবে নিচে, আর পূর্ব মূল্যকে রাখবো আমরা কোথায়? উপরে। ঠিক আছে, গুণ 100, তাহলে উত্তর বের হয়ে যাবে। তাহলে আমাদের বর্তমান মূল্য কত বলো? বর্তমান মূল্য হচ্ছে 700 টাকা, আর পূর্ব মূল্য কয় টাকা? পূর্ব মূল্য হচ্ছে 350 টাকা, গুণ 100, তাহলে বের হবে। এখন আমরা এটাকে কাটাকাটি করি, আসো। তা আমরা এই যে 100 দিয়ে কাটি এটাকে, তাহলে 7 যাচ্ছে,
আর 7 দিয়ে যখন আমরা এটাকে কাটতেছি তখন 5 7 35 আর এই 0 অর্থাৎ 50%। 50% আমাদের উত্তর। এই অঙ্কটা আমরা কি বুঝতে পেরেছি একটু বলো তো? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, অনেক নেট সমস্যা আমার এখানে। আচ্ছা, তারপরে 50% আসমল হোসনা। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কি? শিওর? আচ্ছা, এবার আমরা 33 নম্বরে আসবো। তো 33 নম্বরটা কি? 33 নম্বর আমাদের বলছে কি 0.4কে শতকরায় প্রকাশ করো। তাহলে 0.4কে যখন আমরা শতকরায় প্রকাশ করতে যাব তখন কি হবে লক্ষ্য করা যাক। সবার আগে তোমরা দশমিকটা তুলে দিবা। তাহলে সবার আগে দশমিকটা তুলে দিলে নিচে হবে 1, আর এরপরে একটা অঙ্ক, তাই না? তাহলে একটা 0, তাহলে 4/10। এবার আমরা এই উপরের লাইনে 100 গুণ দিয়ে দিব, দিলেই কিন্তু শতকরায় প্রকাশ হয়ে যাবে। সুতরাং শতকরায় প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, যদি আমাদের বলতো 0.5কে শতকরায় প্রকাশ করুন, তাহলে সবার আগে তুমি যেটা করবা এই দশমিকটা তুলে দিবা। তাহলে দশমিকটা তুলে দিলে নিচে একটা 1 হবে, আর ওর পরে একটা অঙ্ক, তাহলে একটা 0 হবে। এবার উপরে 100 গুণ দিব, দিলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। তাহলে এটা খুবই সহজ। এই 10 দিয়ে এটাকে কাটি, তাহলে কত হচ্ছে 10, আর 10 গুণ 4 মানে কত অ্যান্সার? 40%। আমাদের অ্যান্সার হচ্ছে 40%, অর্থাৎ ঘ নম্বর অপশন আমাদের উত্তর 40%। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছ অঙ্কটা? কথা বলো তো, বুঝতে পেরেছ? না বুঝলে বলো, আবার করে দিই। বুঝতে পেরেছ? আচ্ছা, জি স্যার। হ্যাঁ, তাহলে যদি বোঝো তাহলে পরের অঙ্কটা করো। আমাদের বলছে কোন সংখ্যার শতকরা, খেয়াল করো 33 নম্বর করো, কোন সংখ্যার শতকরা 0.025। আচ্ছা, তাহলে কোন সংখ্যার শতকরা 0.025, এর মানে কি 0.025। আচ্ছা, এটা কি করবা? সবার আগে দশমিককে আগে তুলে দিবা। তাহলে সবার আগে আমরা দশমিককে তুলে দিব, দিলে কত 1। এরপরে কয়টা অঙ্ক? 1টা 2টা 3টা অঙ্ক, তাহলে 3টা 0 দিবা। আচ্ছা, দিয়ে এবার উপরে 100 গুণ দিয়ে দিব আমরা। এই যে উপরে 100 গুণ দিব, দিলে অ্যান্সার বের হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে কি করলো 25 গুণ 100 বাই কত? 1000। আচ্ছা, তাহলে আমরা একটু এটা কেটে দিই। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে থাকলো কত? 25/10 থাকলো। এখন 10 দিয়ে যদি তোমরা 25কে ভাগ করো তাহলে 2.5 আসবে। এই 0টা 5-এর মধ্যে, আর 1-এর জন্য দশমিক 2.5। বা আমরা ম্যানুয়ালিও ভাগ করতে পারি এরকম, যে 25 কত 10, 10 দিয়ে আমরা কিন্তু 25কে ভাগ করতে পারি। তাহলে 10 তো 25-এর মধ্যে যাচ্ছে 2 বার, তাই তো? তাহলে 10 দুগুণে 20, অবশিষ্ট 5। এবার এখানে একটা দশমিক নিব, তাহলে এখানে দশমিক নিলে আমরা এখানে একটা 0 পাবো। আচ্ছা, এবার যাচ্ছে 5 বার, তাহলে 5 10কে কত? 50। তা ভাগ করলে কিন্তু 2.5 আসে। আমরা ক্লিয়ার কিনা একটু বলো তো? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে 35 নম্বর প্রশ্নটা পড়াশোনা করবো। খেয়াল করো। আচ্ছা, তো 35 নম্বর কোশ্চেনটা একটু পড়াশোনা করি আসো। 35 নম্বর আমাদের বলছে কি অনুপাত থেকে শতকরা। হ্যাঁ, আমাদের বলছে 3:5কে শতকরা প্রকাশ করো। তাহলে 3:5। তো যখন আমাদের অনুপাত থেকে শতকরা আসে তখন এই অনুপাতকে ভেঙে আগে ভগ্নাংশ আকারে লিখতে হয়। তাহলে আমরা লিখবো এরকম 3/5। তাহলে অনুপাতকে ভেঙে আগে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম, লেখার পরে উপরের লাইনে 100 গুণ করে দিবা, দিলে উত্তর বের হয়ে যাবে। বুঝাতে পারছি? তাহলে আমরা আগে অনুপাতকে ভেঙে ভগ্নাংশ আকারে লিখবো, মানে 3:5 ছিল, এখন এটাকে লিখবা কিরকম 3/5। 3/5 লিখে এই উপরে কত গুণ? 100 গুণ দিলে আমাদের শতকরা বের হয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 20, আর এই 20 আর এটা দিয়ে হলে 3 কোটি কত? 60%। তাহলে আমাদের অ্যান্সার আসবে 60%। আচ্ছা আচ্ছা, এবার তোমরা একটা কাজ করবা, এই যে 36 নম্বর প্রশ্নটা তাহলে খুবই সহজ।
36 নম্বর কোশ্চেনটা কীরকম হবে, ঠিক ওই একই রকম। হ্যাঁ, আমাদের বলছে 48:60 এর শতকরা কত। তাহলে আগে কি করতে হবে, ভগ্নাংশকারে লিখতে হবে এরকম 48/60। এবার উপরে কত গুণ, 100 গুণ, তাহলে বের হয়ে যাবে। এখন আমরা 0 0 কেটে দিব, তাহলে এই 0 এই 0 কাটা। এখন 6 দিয়ে যদি কাটি তাহলে 6 8 48, 8 10 কত, 80%। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 80%। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, না বুঝতে পারলে বলো। 80%। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, 37 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা 37 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, খেয়াল করো। এদিকে শোনো, আমি একটা কথা বলি, এটা আলোচনা ভালো করে শুনবা। এই আলোচনাটা শোনাটা খুবই দরকার। আচ্ছা, মনে করো আমি তোমাদেরকে বললাম যে তোমাদের ক্লাসে 80 জন স্টুডেন্ট আছে, মানে তোমাদের ক্লাসে 80 জন ছাত্রছাত্রী বা 80 জন স্টুডেন্ট আছে। তো তোমরা বললা কি যে ভাই এই 80 জন স্টুডেন্টের মধ্যে, এই যে 80 জনের মধ্যে 20 জন হচ্ছে ছেলে, তাহলে 80 জনের মধ্যে 60 জন কি হবে, মেয়ে হবে। 80 জনের মধ্যে 20 জন যদি ছেলে হয় তাহলে 80 জনের মধ্যে 60 জন হবে মেয়ে, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যদি এই ছেলেদের সাথে 100 গুণ দিই তাহলে হবে ছেলেদের শতকরা, আর যদি মেয়েদের সাথে 100 গুণ দিই তাহলে বের হবে কিন্তু মেয়েদের শতকরা। এটা ভালো করে মাথায় রাখবা। মনে করো আমি আবার বলি, তোমার গ্রামে মনে করো 2500 মানুষ আছে। এখন এই 2500 মানুষের মধ্যে 1500 জন মানুষ হচ্ছে শিক্ষিত। 2500 জনের মধ্যে 1500 জন মানুষ হচ্ছে শিক্ষিত। তাহলে অশিক্ষিত কতজন? তার মানে 2500 জনের মধ্যে যদি 1500 জন শিক্ষিত মানুষ হয় তাহলে 2500 জনের মধ্যে বাকিরা কিন্তু অশিক্ষিত। তারা কত? 1000 জন, তাই না? তাহলে বাকি 1000 জন হচ্ছে অশিক্ষিত। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এটা শিক্ষিতদের সাথে 100 গুণ দিব তখন বের হবে শিক্ষিতদের শতকরা, আর যখন অশিক্ষিতদের সাথে 100 গুণ দিব তখন বের হবে অশিক্ষিতদের শতকরা। এটা খুব দারুণ একটা ব্যাপার যে তুমি যার সাথে 100 গুণ দিবা তার শতকরা বের হবে। যেমন মনে করো, আরেকটা উদাহরণ দিই, তোমার আজকে মনে করো একটা পরীক্ষা নেওয়া হয়েছে এবং ওই পরীক্ষাতে 50 নম্বরের পরীক্ষা ছিল। এই 50 নম্বরের মধ্যে তুমি মনে করো পেয়েছো আজকে 42, ঠিক আছে? তাহলে 50-এর মধ্যে 42 পেয়েছো, এটার সাথে যখন 100 গুণ দিবা তখন বের হবে তুমি আজকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, ঠিক আছে? তো এখানে সব থেকে বড় একটা মনে রাখার মতন ব্যাপার হচ্ছে, সবসময় নিচে কিন্তু মোট রেখেছি আমরা, তাই না? নিচে মোট, নিচে দেখো মোট রাখছি আমরা সবসময়। এই নিচে কি মোট। তো সবসময় মনে রাখবা যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় নিচে মোট রাখতে হবে, আর যার শতকরা তুমি বের করতে চাচ্ছ তাকে উপরে রেখে 100 গুণ দিতে হবে, দিলে শতকরা বের হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো এভাবে সলিউশন করতে হবে। যেমন এর পরের প্রশ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখাচ্ছি। পরের প্রশ্নটা আমাদের বলছে কোনো গ্রামের 25,000 জনসংখ্যা আছে। তাহলে কোনো গ্রামে কত? 25,000 জন মানুষ আছে। এই 25,000 জনের মধ্যে 1500 জন মানুষ হচ্ছে শিক্ষিত, ঠিক আছে? তাহলে এই 25,000 যে মোট জনসংখ্যা এটা থাকবে নিচে, আর 1500 জন কি শিক্ষিত মানুষ। এই শিক্ষিত 1500 লিখবো উপরে, লিখে 100 গুণ দিব, তাহলে শতকরা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই 0 0 কেটে দাও, একটা 0 দুইটা 0 কাটা, এইটা আর এইটা আমরা কেটে দিচ্ছি, তাই না? অথবা আরও অন্যভাবেও আমরা কাটতে পারতাম। তো যাই হোক, 100 এই 25 দিয়ে যদি আমরা 150কে কাটি তাহলে হচ্ছে 6। তার মানে আমরা বলবো 6% মানুষ হচ্ছে শিক্ষিত মানুষ। এই যে 6% আমাদের অ্যান্সার। আবার বলি, জনসংখ্যা ছিল কত? 25,000 জন। 25,000 জনের মধ্যে 1500 জন মানুষ হচ্ছে শিক্ষিত মানুষ, আর শিক্ষিতর সাথে যখন আমরা 100 গুণ দিব তখন বের হবে শিক্ষিতদের শতকরা।
তাহলে এখন আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে আমরা কি করি, 1 2, একটা দুইটা শূন্য কেটে দিলাম, এই 3টা এটাও কেটে দিলাম। ওকে, আচ্ছা আরও সহজে কাটতে পারতাম অবশ্য। হচ্ছে একটা কাজ করি, 5 দিয়ে কাটি। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10 আর 5 পাঁচা 25, তাই না? এবার 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে 3 পাঁচা 15। তাহলে এখন 3 গুণ 2 মানে কত, 6% মানুষ হচ্ছে শিক্ষিত মানুষ ছিল। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। কনসেপ্টটা না বুঝলে কিন্তু অঙ্ক বোঝা যাবে না। বিষয়টা হচ্ছে যে কনসেপ্ট যদি না বুঝতে পারো তাহলে আবারও বলো, আমি আবার বলছি, মোট থাকবে নিচে, আর তুমি যার শতকরা বের করতে চাচ্ছ তাকে রাখবা সবসময় উপরে, রেখে 100 গুণ দিয়ে দিবা, দিলে উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, মোট থাকবে নিচে আর বাকিটা রাখবা উপরে, গুণিতক 100, তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আচ্ছা, তো এবার পরের প্রশ্নটাতে যাচ্ছি আমরা। আমাদের 38 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? 38 নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে যে কি, 60 জনের মধ্যে 42 জন কি করেছে। আচ্ছা, 38 নম্বর কোশ্চেন আমাদের খুবই সহজ একটা প্রশ্ন, আবার অনেকের কাছে আবার অনেক সময় কঠিন লাগে। আচ্ছা, তো 38 নম্বর আমাদের বলছে 60 জন ছাত্রর মধ্যে 42 জন ফেল। তো লক্ষ্য করা যাক, 60 জন ছাত্রের মধ্যে কতজন ফেল করেছে, 42 জন ফেল। তাহলে তুমি যেটা করবা, স্টুডেন্ট ছিল কয়জন, 60 জন। 60 জনের মধ্যে ফেল করেছে কয়জন, 42 জন। তাহলে একটা ব্যাপার দেখো, 60 জনের মধ্যে যদি ফেল তোমার 42 জন করে, তাহলে পাস করেছে কয়জন, পাস করেছে বাকি 18 জন। ঠিক আছে, তাহলে 60 জনের মধ্যে যদি 42 জন আমার ফেল করে, তাহলে 18 জন কি করেছে, পাস করেছে। এখন বলছে পাশের হার কত, মানে পাশের শতকরা চাচ্ছে, তোমার কাছে কি চাচ্ছে, পাশের শতকরা। তাহলে লক্ষ্য করো, আমাদের টোটাল 60 জনের মধ্যে পাস কয়জন, পাস করেছে কিন্তু 18 জন। এই 18 থাকবে উপরে, 60 জন থাকবে নিচে, 18 থাকবে উপরে, গুণিতক 100, তাহলে বের হবে পাশের শতকরা। আর যদি তোমার কাছে ফেলের শতকরা থাকতো চাইতো, তাহলে আমরা এই 60 জনকে লিখতাম উপরে, আর ফেল করেছে হচ্ছে 42 জন, এই 42 জনকে লিখবো উপরে, এটা কারণ এটা ফেল, গুণিতক 100, তাহলে বের হবে ফেলের শতকরা। তোমাকে দেখতে হবে যে আমার কিসের শতকরা চাচ্ছে, আমার কাছে পাশের শতকরা চাচ্ছে নাকি ফেলের শতকরা চাচ্ছে। যদি পাশের শতকরা চাই তাহলে উপরে পাশ রেখে 100 গুণ দিবা, আর যদি ফেলের শতকরা চাই তাহলে উপরে ফেল রেখে 100 গুণ দিবা, দিলে অ্যান্সার বের হয়ে যাবে। আমি একটু জিজ্ঞাসা করছি, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। শিওর? এই সবাই কি বুঝেছো, কথা বলো তো, আমরা কি সবাই বুঝতে পারছি? এই প্রশ্নটা কি বুঝেছি? কথা বলতে হবে, প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, আচ্ছা অনন্যা রায়, থ্যাংক ইউ। আচ্ছা, এখন 39 নাম্বার গেল, এবার আমরা আসবো 40 নাম্বার। তাহলে 40 নাম্বারে ওই একই রকম, হ্যাঁ একটু দেখাই। তাহলে বলছে যে 40 জন স্টুডেন্ট, ভালো করে দেখো স্কুলে কতজন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্ট। এই 40 জন স্টুডেন্টের মধ্যে 16 জন অনুত্তীর্ণ, অনুত্তীর্ণ মানে তো ফেল। তাহলে চিন্তা করো, স্টুডেন্ট হচ্ছে 40 জন, 40 জনের মধ্যে তোমার 16 জন যদি কি করে, ফেল করে, তাহলে পাস করেছে কতজন, বাকিরা। তাহলে পাস করেছে কতজন, বাকিরা পাস করেছে, তারপর কত, সেটা 24 জন পাস। 40 জনের মধ্যে যদি 16 জন কি করে, ফেল করে, তাহলে 24 জন করেছে কি, পাস। এখন তোমার কাছে কি চাচ্ছে, বলছে যে উত্তীর্ণ, খেয়াল করো, উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা মানে পাশের শতকরা। তাহলে 40 জন থাকবে কোথায়, নিচে, পাস করেছে কতজন, 24 জন, এই 24 জন থাকবে কোথায়, উপরে, গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে পাশের শতকরা। আর যদি তোমার কাছে ফেলের শতকরা চাইতো তাহলে কি করতাম, 40 জন থাকবে নিচে, ফেল করেছিল কতজন, 16 জন, এই 16 জন থাকবে উপরে, গুণিতক
100, তাহলে এখানে বের হতো ফেলের শতকরা, আর এটা হচ্ছে পাশের শতকরা। তো ফেলের শতকরা চাইলে ফেলের শতকরা বের করবা, পাশের শতকরা চাইলে পাশের শতকরা বের করবা। এরপরে আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি, 41 নম্বর কোশ্চেন। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন আমাদের বলছে কি 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের শতকরা কত? চিন্তা করো, স্টুডেন্ট কয়জন? 120 জন, তাই না? তাহলে 120 জন আমাদের স্টুডেন্ট। এই 120 জন স্টুডেন্টের মধ্যে 30 জন করেছে কি ফেল। তাহলে লক্ষ্য করা যাক, 30 জন যদি ফেল করে তাহলে বাকি 90 জন করেছে কি পাস। 30 জন যদি ফেল করে তাহলে 90 জন করেছে পাস। এখন তোমার কাছে কিন্তু এই পাশের শতকরাটা চাচ্ছে। তাহলে মোট স্টুডেন্ট কত? 120 জন, এটা লিখতে হবে নিচে। আর পাস করেছে কয়জন? 90 জন। এই 90 জনকে লিখতে হবে উপরে, গুণ 100। তাহলে বের হবে কি পাশের শতকরা। আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই ফেলের শতকরা বের করতে বললেও তোমরা পারবা। তা আমি একটু জিজ্ঞাসা করবো, তোমরা বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তারপরে পরটাতে যাবো, 42 নম্বর। তো 42 নম্বর প্রশ্নটা একটু পড়বো, খেয়াল করো। 42 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? আমাদের বলছে বাজার থেকে 250টি আম কেনা হয়েছে। হ্যাঁ, বাজার থেকে কয়টা আম কেনা হয়েছে? 250টা। তাই ওকে, বাজার থেকে আমরা 250টা আম কিনলাম। আম কিনে আনার পর দেখা গেল 15টা আম পচা। হ্যাঁ, 250টা আম কিনে নিয়ে এসে দেখা গেল কি 15টা আম পচা। তা ভালো কথা। তো 250টা আমের মধ্যে থেকে 15টা আম যদি পচা মানে পচেই যায়, তার মানে 235টা আম নিশ্চয়ই ভালো। আচ্ছা, তাহলে 235টা আমের মধ্যে থেকে আমাদের 250টা আমের মধ্যে থেকে যদি আমাদের 15টা আম কি হয় পচে যায়, তাহলে ভালো আম কত ছিল? 235টা। এখন আমাদের চাইছে কিন্তু শতকরা কতটি আম ভালো ছিল, মানে ভালো আমের শতকরা চাচ্ছে। তাহলে তোমরা কি করবা? এই যে মোট আম নিচে কোন আমের শতকরা চাচ্ছে? ভালো আম। তাহলে ভালো আম লিখবা উপরে। তাহলে ভালো আম কত? 235টা গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে ভালো আমের শতকরা। আর যদি তোমাদের কাছে পচা আমের শতকরা চাইতো তাহলে আমরা কি লিখতাম? এই যে 250টা আম, এটা থাকবে নিচে, পচা আম 15টা, এই 15টা থাকবে উপরে, গুণিতক 100। তাহলে বের হবে পচা আমের শতকরা। এই জায়গায় বের হবে পচা আমের শতকরা। হ্যাঁ, আর ওই জায়গায় বের হবে কি ভালো আমের শতকরা। এখন একটু কমেন্টগুলো পড়বো, বলো বুঝতে পেরেছো কিনা? শিওর? তাহলে 43 নাম্বারটা করা যাক নাকি? হ্যাঁ, এটা ভালো আমের শতকরা আর এটা পচা আমের শতকরা। তাহলে এখন আমরা 43 নম্বর অঙ্কটা করবো। বলছে ধানে চাল ও তুষের অনুপাত 7:3। তার মানে খেয়াল করবা, চাল হচ্ছে 7 আর তুষ হচ্ছে 3। তাহলে আমরা আগে মোট করে নিব যে মোট কত। তাহলে মোট হচ্ছে 10। আমি সবসময় বলেছিলাম যে মোটটা থাকবে নিচে, তাহলে এই মোট 10 রাখবো নিচে, চাউল 7 উপরে, গুণিতক 100। তাহলে বের হবে চাউলের শতকরা। আর এই মোট 10 নিচে রেখে তুষ 3 উপরে রেখে 100 গুণ দিলে বের হবে তুষের শতকরা। মানে যার শতকরা আমাদের দরকার সেটাকে রাখতে হবে উপরে, আর মোট জিনিসটা আমরা সবসময় নিচে রাখবো। বলো বুঝেছো কিনা বলো তো একটু, আবার দেখি। বলো, আমি যেটা বলছিলাম সেটা আবার দেখো। আমাদের বলছিল ধানে কি আছে? চাল এবং তুষ আছে, তাই না? তা চাল কত? 7, তুষ কত? 3। তাহলে দুইটা মিলে কত? 10। এই 10 থাকবে নিচে, চাউল 7 উপরে, গুণিতক 100। তাহলে বের হবে চাউলের শতকরা।
আর যদি আমরা 10কে নিচে রেখে তুষ 3 উপরে দিয়ে যদি 100 গুণ দিই তাহলে বের হবে তুষের শতকরা। অর্থাৎ কখন কার শতকরা বের করতে বলছে এটা বুঝতে হবে। হ্যাঁ, চাউলের শতকরা বললে চাউলকে উপরে রেখে 100 গুণ, আর যদি তুষের শতকরা চাই তাহলে তুষকে উপরে রেখে 100 গুণ। আচ্ছা, তাহলে আমি আশা করি এই প্রশ্নটা তোমরা পারবা। 44 নম্বর, যে 1 মণ ধানে চাল এবং তুষ 14:6। 14:6, তাহলে আগে মোট করে নেবো। হ্যাঁ, কি আছে বলো? 14:6, তাই না? আচ্ছা, তাহলে কি 14:6, তাহলে মোট কত? 20। 14:6 মোট 20। এখন এই 20কে রাখবো কোথায়? নিচে। আর কি করতে বলেছে? 20কে নিচে রাখবো। আর কার শতকরা চাচ্ছে? এতে শতকরা কি পরিমাণ চাল আছে? চালের শতকরা আছে। তাহলে আমাদের চাল ছিল 14, তাহলে 20কে রাখতে হবে নিচে, আর এই 14 রাখতে হবে উপরে। চাল গুণিতক 100, তাহলে বের হবে চালের শতকরা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? তুষ 30%, চাল 70%। গুড গুড। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটা কথা বলি, এর পরে কোশ্চেনটাতে আমরা যাব। বলছে 45 নম্বর। আচ্ছা, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটা কত? একটা কথা এখানে, আর একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, যে একটা সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটা কত, তাই না? তো লক্ষ্য করা যাক, সবসময় একটা কথা মনে রাখবা, ওরা কিন্তু বলেছে যে 12% নিলে 96 পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে যে 12%ও যা, 96ও তাই। কারণ 12% নিলে যদি 96 পাওয়া যায়, তাহলে 12%ও যা, 96ও তো তাই, স্বাভাবিক। 12%ও যা, 96ও তাই। তো আমরা একটা কথা মনে রাখবো, এই পার্সেন্ট থাকবে নিচে, মানে 12% এটা থাকবে নিচে, আর 12%-এর মান কত? 96। এই 96কে লিখতে হবে উপরে, গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে সংখ্যাটি। আবারও বলি তোমাদের, সর্বদা পার্সেন্ট থাকবে নিচে। মনে করো আমি তোমাদেরকে বললাম 5%-এর মান 30 হলে 100%-এর মান কত? তাহলে এই পার্সেন্ট কত? 5%। এই পার্সেন্ট 5, এটা থাকবে নিচে, আর 5%-এর মান 30, এটা উপরে, গুণিতক 100। এভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো ভালো করে লক্ষ্য করবা। আমি আবারও বলছি তোমাদের, খেয়াল করো। আমাদের বলছিল এই প্রশ্নটাতে কি 12% নিলে 96 পাওয়া যায়। কি বলছিল? 12% নিলে 96 পাওয়া যায়। তাহলে 12%ও যা, 96ও তাই। তাহলে এই 12% এটা থাকবে নিচে, আর 12%-এর মান কত? 96। এই 96কে লিখতে হবে উপরে, লিখে 100 গুণ দিলে আমাদের এই সংখ্যাটি কত এটা বের হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, 800। ঠিক আছে, কিন্তু কনসেপ্ট বোঝো। কনসেপ্ট বুঝলে তোমরা অঙ্ক পারবা। আচ্ছা, তাহলে আমরা এই 46 নম্বর প্রশ্নটা এখন একটু পড়বো। 46 নম্বর কোশ্চেন আমাদের বলছে কি, যে কোনো সংখ্যার 15% হচ্ছে 54। 15% 54। তাহলে আমি কি বলেছিলাম? 15%ও যা, 54ও কিন্তু তাই। তাহলে 15% থাকবে নিচে, আর 15%-এর মান কত? 54, এটা উপরে, গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পার্সেন্ট নিচে থাকবে, পার্সেন্টের মানটা থাকবে উপরে, উপরে রেখে আমরা 100 গুণ দিব, দিলে উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো। আচ্ছা, খেয়াল করো, আমাদের বলছে 48 কোন সংখ্যার 60%। তার মানে বোঝা যাচ্ছে 48 হচ্ছে 60%-এর মান। আমাদের বলা হলো 48 কার 60%? 48 কোন সংখ্যার 60%, মানে 60% এর মান হচ্ছে 48।
তাহলে এই 60% থাকবে নিচে আর 48কে লিখবো উপরে গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে। মানটা ধরতে হবে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? একটু কথা বলো তো, বোঝা যাচ্ছে? 60% থাকবে নিচে আর 60%-এর মান কত? 48, এটা থাকবে উপরে গুণিতক 100, তাহলে উত্তর বের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? কথা বলো, সবাই কি বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো, সবাই বুঝতে পারছো? কথা বলো, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এর পরে প্রশ্নটা একটু দেখো। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের বলছে রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়েছে। হ্যাঁ, তো রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়েছে। তো লক্ষ্য করো, রফিক নিশ্চয়ই কেয়াকে অনেক পছন্দ করে, এই জন্য রফিক কেয়াকে মোট টাকার 30% দিয়ে দিয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করো যে রফিক যদি কেয়াকে 30% টাকা দিয়েই দেয়, তাহলে রফিকের কাছে আর কত পার্সেন্ট টাকা আছে? আর 70% টাকা আছে। এটাই তো স্বাভাবিক। রফিক যদি কেয়াকে 30% টাকা দিয়ে দেয়, তাহলে রফিকের কাছে কিন্তু 70% টাকা আছে। এটা রফিকের কাছে এখনো আছে, তাই না? এখন বলছে যে রফিকের নিকট আরো 350 টাকা আছে। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে 70 টাকা আছে আবার 350 টাকা আছে, তার মানে দুটো একই জিনিস। তার মানে 70%ও যায়, 350 টাকাও তাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল 70% মান 350। তাহলে এই 70% থাকবে নিচে আর 70% মান কত? 350, সেটা থাকবে উপরে গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে যে রফিকের কাছে আর কয় টাকা আছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? শিওর? হ্যাঁ, 150 টাকা, ভেরি গুড, নাইস। আচ্ছা, এখন এর পরের প্রশ্নটাতে আসো। আমাদের বলছে একজন ফল বিক্রেতার কাছে, একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো, তার নিকট আরো 630টি আপেল আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে ভালো করে শোনো, যদি ফল বিক্রেতা 30% ফল বিক্রি করেছে, তাই না? তাহলে ফল বিক্রেতা যদি 30% ফল বিক্রি করে, তাহলে এখনো 70% ফল কি আছে? তাহলে এখনো 70% ফল আছে। আবার বলছে তার নিকট এখনো 630টা ফল আছে। তাহলে এই 70%ও যা, 630ও তাই। এই যে 630টা ফল আছে, আবার 70% ফল আছে। তাহলে 70% মান 630, 70% থাকবে নিচে আর 630 থাকবে উপরে গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বুঝতে পারলেও বলো, আমি আবার হেল্প করব, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি, 50 নম্বর কোশ্চেন। আচ্ছা, তাহলে 50 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়বো এখন। হ্যাঁ, আচ্ছা, তো 50 নম্বর কোশ্চেনে আমাদের বলছে মিস্টার রেজা তার সম্পদের 12% দিয়েছে তার স্ত্রীকে আর 58% দিয়েছে তার ছেলেকে। সর্বনাশ করে ফেলা হয়েছে। যাই হোক, মিস্টার রেজার কাছে যে সম্পদ ছিল, 100% সম্পদই তো সবার কাছে থাকে, তাহলে 12% সম্পদ সে তার বউকে দিয়ে দিয়েছে, আর 58% সম্পদ সে তার কাকে দিয়েছে? ছেলেকে দিয়ে দিয়েছে। তাহলে মিস্টার রেজার কাছে 100% সম্পদের মধ্যে থেকে অলরেডি কিন্তু 70% সম্পত্তি দেওয়া শেষ। তাহলে যদি 70% সম্পত্তি দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু মিস্টার রেজার কাছে আমরা বলবো আর 30% সম্পদ আছে, অনলি 30%। আর এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে মিস্টার রেজার কাছে এখনো 72,000 টাকা, কত? 72,000 টাকা আছে। তাহলে একটা জিনিস খেয়াল করবা যে মিস্টার রেজার কাছে 30% সম্পদ ছিল, তাই না? তো মিস্টার রেজার কাছে 30% সম্পদ ছিল আর 72,000 টাকা আছে, মানে 30% টাকা আছে আবার 72,000 টাকা আছে। তার মানে আমরা বুঝলাম যে 30%-এর মানই কিন্তু 72,000 টাকা। তাহলে আমি তোমাদের যে টেকনিকটা শিখাইছি, এই পার্সেন্টকে লিখতে হবে নিচে, মানে আমরা 30কে লিখবো নিচে, আর পার্সেন্টের মান অর্থাৎ 72,000, এই 72,000 টাকা লিখবো উপরে গুণিতক
100, তাহলে বের হয়ে যাবে মিস্টার রেজার সমুদয় সম্পত্তি। কেমন? আচ্ছা, না বুঝলে একটু বলো প্লিজ। সবাই বুঝতে পারছি আমরা না? কারোর কোনো ম্যাথে সমস্যা আছে? এ পর্যন্ত যে 50টা অঙ্ক আমরা করলাম, এই 50টা অঙ্কে কারোর কি কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই? একটু কমেন্টগুলো নিব, বলো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের অঙ্কটাতে যাব। শেষ হয়ে গেছে প্রায়। শেষ দিয়ে আবার 10:30 আপনার 10:30 দিন। হ্যাঁ, ঠান্ডা হবে, আপনি হাবায় যাবেন, দিন হয়ে গেছে। কার? আমার গরম না, 10টায় দিই। 10টা? হ্যাঁ, 10টা দিয়ে আধা ঘন্টা রেস্ট নিই। আচ্ছা, তাহলে এটা একটু পড়ি। 51 নম্বর প্রশ্ন, আসো। না, এই টাইপের ম্যাথগুলো একটু শেষ করে দিই স্যার। কথা হচ্ছে যে, মনে করো একটা কথা, তুমি বাজার থেকে একটা গণিত বই কিনতে গেছো, হ্যাঁ? তো ওই গণিত বই প্রকৃত মূল্যের 85% মূল্য তোমার কাছ থেকে নিচ্ছে। মানে আমরা যখন বাজার থেকে গণিত বইটা কিনতে গেলাম, তখন ওনারা আমাদেরকে বললো আপনার কাছ থেকে 85% দাম নিব, শতকরা 85%। তাহলে তোমার কাছ থেকে 85% দাম নিবে, এবং দাম নিবে হচ্ছে 68 টাকা। দাম নিবে কয় টাকা? 68 টাকা। তার মানে আমরা বলতে পারি ওনারা কিন্তু তোমার কাছ থেকে 85% টাকা নিবে, আবার টাকা নিবে 68 টাকা। তাহলে যেটা 85% সেটাই কিন্তু 68। তাহলে এই 85%-এর মানটাই হচ্ছে 68 গুণিতক 100। তাহলে উত্তর বের হয়ে যাবে। 85% থাকবে নিচে, 68 উপরে, গুণিতক 100। আচ্ছা, এর পরের কোশ্চেনটাও এই একই রকম। আমরা এটা একটু করে ফেলি, ওটা যারা বোঝনি এটা ভালো করে দেখো, খেয়াল করো। এর পরের কোশ্চেনটাতে আমাদের কি বলেছে? আমাদের বলছে একটি গণিত বই প্রকৃত মূল্যের 80% মূল্যে বিক্রি হচ্ছে, তাই না? তাহলে একটি গণিত বই প্রকৃত মূল্যের 80% মূল্যে বিক্রি হচ্ছে। এখন শতকরা 80% মানে কি? 80%। তার মানে গণিত বইটা 80% দামে বিক্রি হচ্ছে। গণিত বইটা কয় পার্সেন্ট দামে বিক্রি হচ্ছে? 80% দামে বিক্রি হচ্ছে। এবং আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে কত? 72 টাকা। তাহলে 80%-এর মানটাই হচ্ছে 72। তাহলে এই 80% থাকবে নিচে, 72 উপরে, গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে যে বইটার প্রকৃত দাম কত ছিল। আচ্ছা, তো এরপরে আর কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখি। আচ্ছা, একটু কথা বলি। তোমাদের 52টা অঙ্ক আমি করালাম। তো শতকরা চ্যাপ্টার তোমাদের কাছে মনে হয় একটু কঠিনই লাগে। আচ্ছা স্যার, দিচ্ছি। তো এই যে 52টা অঙ্ক আমি তোমাদের পড়ালাম। আচ্ছা, অনেস্টলি একটা কথা বলবো, আসলে এই যে 52টা অঙ্ক আমরা পড়েছি শতকরার, এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি, বা কেমন লেগেছে? বুঝতে কোনো সমস্যা আছে 52টা প্রশ্নের মধ্যে? আর কোনো প্রশ্ন আছে কি তোমাদের? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আমি অ্যান্সার করি। বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলো। না স্যার, আচ্ছা, বুঝতে কোনো সমস্যা নেই। তো এখন তাহলে ক্লাসটা শেষ করছি। আর শতকরার একটা মনে হয় তোমাদের পিডিএফ দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা অঙ্কগুলো করবা। আচ্ছা, আর পরবর্তী যে অল্প কয়েকটা অঙ্ক বাদ আছে ওটা আমি করে দেবনি। আর রাত 10টায় একটা ক্লাস হবে, 10:30টায় আর কি। রাত 10:30টায় হচ্ছে আমরা ক্লাস নেব। 10:30টা না স্যার, 10:30টা মানে তো অনেক রাত, দেরি হয়ে যাবে অনেক। আচ্ছা আচ্ছা, তো রাত 10:30টায় আর কি ক্লাস। অনেকে বলছো ভালো ক্লাস ছিল, তো থ্যাংক ইউ। মেঘ কন্যা, আলহামদুলিল্লাহ স্যার, এরকম কোশ্চেন আসলে এখন পারবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য দোয়া করি। তো রাত 9টায় লাভ ক্ষতির ক্লাস দিয়েছিলাম, কিন্তু ওটা তো 9টায় নিতে পারবো না, 9:45-এ নিব আর কি। হ্যাঁ, তো 9:45-এ লাভ ক্ষতির একটা ক্লাস হবে। তো তোমরা যারা লাইভে আছো, তোমাদের আজকে 10টার সময় একটা সাধারণের ক্লাস হবে, 15টা প্রশ্ন, 10টা থেকে 10:28 এবং 10:30টা থেকে রাত 12টা পর্যন্ত লাভ ক্ষতি শতকরা ম্যাথের জটিল বিষয় নিয়ে আবার একটা ক্লাস হবে।
এর মানে তোমাদের 1 ঘন্টা রেস্ট, 10:30 থেকে 10টা থেকে আবার রাত 12টা পর্যন্ত তোমাদের ক্লাস হবে। তোমরা 1 ঘন্টা ফ্রেশ হয়ে নাও, তোমাদের কাজ ছেড়ে নাও, 10টা থেকে আবার তোমরা যুক্ত হয়ে যাবা। কি বলছি কথা বুঝতে পেরেছো? তোমরা যুক্ত হয়ে যাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, 4টে মিনিটের রেজাল্ট দিছে। যারা ভালো করতে পারে নাই তারা অনেকেই আবার নার্সিং এর জন্য প্রস্তুতি নিবে। তাই পড়াশোনার মৌসুম, পড়াশোনার সিজন চলতেছে। যা 10টায় তোমরা জায়গা মতো চলে আসবা। আল্লাহ হাফেজ।